স্বর্ণালী, আনন্দ সংবাদ লাইভ থেকে। আমার সাথে ক্যামেরা রয়েছেন বিশ্বজিৎ সাহা। এই মুহূর্তে যাকে পাশে নিয়ে বসে রয়েছি তাকে তো নতুন করে আমি পরিচয় দেওয়ার কেউ নই। তাকে সে সবার ঘরের মেয়ে। সন্ধ্যেবেলা টিভি সিরিয়ালের পর তাকে দেখা যায়, কখনো এখন ইদানিং কখনো খড়কুটো, কখনো দেশের মাটি, সব জায়গায় দেখা যাচ্ছে। তবুও আমার কে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে একটু পরিচয় করার। আমি শুধু নাম ভূমিকাটা পরিচয় করিয়ে দিই। অভিনেত্রী অশ্মি ঘোষ, কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি, তুমি বলো তুমি কেমন আছো? অল গুড। অশ্মি, শুরুটা মানে অভিনয়ে আসাটা কিভাবে ইচ্ছা ছিল? মানে এখনো ছোটই যদিও, তাও মজার ব্যাপার। অভিনয়ে আসাটা আসলে প্রচন্ড ভাবে, যেহেতু আমি অনেক ছোট থেকে কাজ করছি, আর 2021 সাল চলছে, তো টেকনিক্যালি আমার ইন্ডাস্ট্রিতে 11 বছর হ্যাঁ হয়ে গেছে। কারণ আমার প্রথম কাজ 2010-এ, আমার প্রথম যে আমি সিরিয়ালটা করেছিলাম দৌড়ানি বলে, যেটা মুম্বা বাংলাতে হতো, এখন চ্যানেলটা নেই, কিন্তু ওটাই ছিল আমার প্রথম লিডার। তো সেটা আমার ফার্স্ট কাজ ছিল। এইবার কখনোই যে আমার ফ্যামিলিতে, মানে আমার বাড়িতে কেউ ভেবেছিল যে আমি অভিনয় করবো এমনটা নয়। আমার মায়ের ইচ্ছে ছিল, তাও সেটা অভিনয়ের যে করবো সেরকম নয়। মানে ইটস লাইক আমার মা আমাকে নিয়ে খুব এঙ্গেজ থাকতো সবসময়। তো কোথাও কোনো গোয়াজে লাইক হলো, কোথাও কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হলো, তো শি অলওয়েজ ইউজ টু বি উইথ মি। তো এরকম করতে করতে একটা প্রোডাকশন হাউসে বোধহয় বলেছিল যে এইরকম এজ গ্রুপে 4 থেকে 6 বছরের এরকম এজ গ্রুপের কিছু ছবি লাগবে, তো আপনার জাস্ট সাবমিট করতে হতো। তো যেহেতু আমার খুব ফটোশুট তখন হতো, আর একটা জিনিস আমি যখন করতাম, এই যে ড্রেস শপে যে বাচ্চাদের মডেলগুলো হয় না, ছোট্ট একদম 2 বছর 3 বছর, সেইগুলো আমি করতাম। তো মা সেসব ছবি তোলা ছিল, তো সেইগুলো মা গিয়ে দিয়ে এসেছিল। তো সেইভাবে মানে ছবি র্যান্ডম দেখতে দেখতে আর কি মনে হয় যে আচ্ছা এই বাচ্চাটাকে তো মানে এই করা যাবে। এইবারে যখন বলা হয় প্রথমে আমার মাকে যে আমি সিরিয়াল করব, তখন মা একটাই কথা বলে, ও তো কথাই বলতে পারে না, ও কি করে ও ডায়লগ করবে, তার উপর নাকি লিড রোল, তো অসম্ভব ব্যাপার। তো ওরা বলেছিল যে না একদম না ভাবতে, কারণ এটা সেরকম নয়, আমরা ম্যানেজ করে নেবো, ডায়লগ বলতে হবে না, জাস্ট ক্যামেরার দিকে এক্সপ্রেশন দিলেই হয়ে যাবে। আর এইভাবেই মানে আমার, তুমি যদি জিজ্ঞেস করো প্রথমবার, যেটা খুব কমন একটা কোয়েশ্চেন, যে প্রথমবার ক্যামেরার সামনে, একদম খুব কমন প্রশ্নটা, যে প্রথমবার ক্যামেরার সামনে ব্যাপারটা কিরকম ছিল। প্রথমবার ক্যামেরার সামনে এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি, কারণ যারা ধরো ডিরেক্টরস ছিল বা যারাই ছিল, তারা আমাকে বলেইনি ফার্স্ট অফ অল যেটা শর্ট চলছে বা সামথিং। আমাকে জাস্ট কিছু অনেকগুলো পুতুল দিয়ে আমাকে বলেছিল খেলতে। এবার আই ওয়াজ ভেরি হ্যাপি, আমাকে একই সাজিয়েছে একটা অন্য লুকে। ওখানে আমি পারলে আমার ছবিটা আছে, আমি তোমাকে দেখাতে পারি, দাঁড়াবো দেখাচ্ছি তাহলে ব্যাপারটা। তুমি তো আমার মোটামুটি কোথাও 4-5 বছর বয়স। হ্যাঁ, তখন 4 বছর বয়স। আমি তোমার ছবিটা দেখাচ্ছি, তাহলে কতটা ছোট বুঝতে পারবো। এই যে এটা ছিল এরকম, এতটাই ছোট ছিলাম তখন। তো এবার তখন বিষয়টা, এবার আমাকে বলেছিল পুতুল দিয়ে বসিয়ে দিয়েছিল আর বলেছিল খেলতে। এবার ওটাই যে সিন ছিল, ওটাই যে শর্ট ছিল, আমি বুঝতে পারিনি। তারপর যখন আমি নিজেকে টিভিতে দেখছিলাম, আচ্ছা এই ব্যাপার, এই লাইটস ফাইটস ক্যামেরা, মানে ব্যাপারটা রেকর্ড হচ্ছে, কোথাও একটা লিঙ্ক আপ হচ্ছে, তাই এইভাবে। তখন মানে তখন টিভিতে দেখলে তখন মানে খুব, তখনও হয়তো জিনিসটা অতটা এসে হয়নি। মানে শুটিং করার আগে আমার একটা ধারণা ছিল, মানে আমি টিভি দেখতে দেখতে আমি টিভির পেছনে চলে যেতাম। আচ্ছা, বিকজ আমার একটা ধারণা ছিল আমি খুব ছোটা ভীম পছন্দ, মানে আমার এখনো ছোটা ভীম চললে আমি বসে পড়ি, এতটাই ফেভারিট আমার একটা কার্টুন। তো ছোটা ভীম দেখতে দেখতে আমি কি করতাম, আমি টিভির পেছনে চলে যেতাম, কে মুখে মারতাম যদি মারতাম। আমার একটা ধারণা ছিল যে টিভির পেছনে বোধহয় কিসের ব্যাপার আছে, সেইটা ভাবলো যে সেরকম নয় বিষয়টা। আবার আস্তে আস্তে বুঝতে শিখলাম। এবার যেহেতু একদম মানে জ্ঞান হওয়ার সাথে সাথেই বিষয়টা হয়েছে, আমার আর আলাদা করে স্টেজ ফিয়ার বা লাইটসে বা ক্যামেরায় যে একটা ভয় থাকে, সেটা আর আলাদা করে হয়নি, কারণ মানে ইটস আ পার্ট অফ গ্রোয়িং আপ, ইউ ক্যান সে এরকম ভাবে। এখন তো রিসেন্টলি তুমি খড়কুটোয় অভিনয় করছো, আর তার সাথে আবার দেশের মাটি। হ্যাঁ, তো দুটো
দুটো একসাথে ম্যানেজ করছো, হ্যাঁ। পড়াশোনা রয়েছে। তো যেটা প্রথমে আসবো আমি সেটা হচ্ছে দেশের মাটিতে ক্যারেক্টারটা যদি একটু হ্যাঁ, বলো। দেশের মাটির গল্পটা, মানে দেশের মাটি খুবই মানে খুব ভালো রিভিউ, খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা, যেটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। আর গল্পের থিমটাও এত ইউনিক, কারণ আমরা এত কিছুর মাঝখানে ইন দ্য রাশ অফ সিটি আমাদের যে অ্যানসেস্ট্রাল রুটস থাকে সেগুলো আমরা ভুলে যাই, বাট আসলে কি আর সেটাই কিন্তু অরিজিন, সেটা না থাকলে আমাদের এক্সিস্টেন্সই থাকতো না। তো এইটা নিয়ে পুরো গল্পটা। এবার সেখানে আমার চরিত্রটা হলো বেসিক্যালি আমি একজন প্রচন্ড স্নব মেয়ে, মানে আমি একদম রিয়েল লাইফে যেটা তার একদম উল্টোই তুমি বলতে পারো। স্নব মেয়ে যে একদমই অ্যাডজাস্ট করতে পারছে না স্বরূপনগরের লাইফস্টাইলের সাথে, তার কাছে ওই কলকাতার মানে ওঠা বসা, ওখানকার বন্ধু বান্ধব ওটাই ঠিক আছে, স্বরূপনগরের সাথে সে একদমই অ্যাডজাস্ট করতে পারছে না। মানে তার অনেক বক্তব্য যে কেন ওখানকার মানুষ আমাদের বাড়িতে এত দাবাদাবি করছে, কেন মানে সেটা আমাদের বাড়ি, আমাদের অধিকার, তখন আর কি প্রাইভেসিটা চাই। হ্যাঁ, তো ওটাই আর কি। বাট এমনিতে কিন্তু কোনো কাজ করে না, কিছুই করে না, কিন্তু অনেক দাবি, এটাই চরিত্রটা। তো এবার যেটাতে আসলাম, এত কিছু ম্যানেজ হয় কি করে, মানে অনেক দিন ধরেই ম্যানেজ হয়ে আসছে, তো সেইটা ম্যানেজ হয় কি করে? ওটাই যে বললাম, পার্ট অফ গ্রোয়িং আপ যেহেতু হয়ে গেছে, মানে অনেকে এটাও অবভিয়াসলি ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন যে কি করে দুটো একসাথে হয়। এবারে দুটো একসাথে হওয়ার ব্যাপারটা হলো যে যেহেতু আমি মানে বড় হতে হতে ওটাই নর্মাল দেখে এসেছি আমার জন্য, মানে আমি জানি যে দুটোই আমায় করতে হবে, উইচ ইজ দ্য রিজন আমি স্কুলও খুব খুব অর্জন না হলে অ্যাবসেন্টও হই না। আমি স্কুল থেকেই সবসময় শুটিংয়ে আসতাম, স্কুল থেকেই সবসময় শুটিংয়ে আসি। এখন তো ডিউ টু প্যান্ডেমিক স্কুল বন্ধ, অনলাইন সব কিছু, বাট তাছাড়া আমি যতটা পারি মানে ধরো উইকলি 5 দিন স্কুলের মধ্যে আমি মেক শিওর যেন আমি 3 দিন করতে পারি স্কুলটা, 2 দিন হয়তো অফ হলো কোনো এমার্জেন্সির জন্য, ইটস ওকে। তো সেইভাবে এবার আমার একটা ব্যাপার আছে, আমার যদি বরং শুটিং না থাকে আমার শিডিউলটা আরো ঘেটে যায়, কারণ এটাই একটা রুটিন, এটা একটা শিডিউল। এখন ধরো মনে হলো আমি একটু বই খাতা ক্যারি করছি, পড়ে দিলাম, ফ্রি আছে, এক্সাম আছে এখানে, বিকজ যা হয় শুটিংয়ে তো আর সবসময় আমি যতক্ষণ থাকি 14 ঘন্টা 13 ঘন্টা তো আর শুটিং হয় না, মাঝে অনেকটা গ্যাপ থাকে, তো সেই গ্যাপে গ্যাপে আর কি ধরো পড়ে নিলাম, এরকম ভাবে। টিচার্স ফ্রেন্ডস এদের তো একটা বিশাল মানে হেল্প তো থাকে এবং থেকে আসছে। ডেফিনেটলি বলবো, বিকজ অবভিয়াসলি আমি ছোট থেকেই জিডুল্লায় পড়ছি, তো এখনো আমি ওই স্কুলেই আছি, তো সেইখানে টিচার্সরাও আমাকে একটা ছোট থেকে দেখে আসছে। এবার কি হয় মানে যদি টিচার্সরাও দেখে that I am doing both the things with equal একদম attention, তাহলে সেই প্রবলেমটা হয় না। আমি কোনটাই যেহেতু মানে আমার যেহেতু একাডেমিক্স বা গ্রেডসে কোনোদিন আমি ফল করিনি বাই গডস গ্রেস, সেটার জন্যই টিচার্স আর ফেথ ইন মি কাইন্ড অফ, তো দেন আই উইল ডু ইট কাইন্ড অফ। ডায়েট করতে হয় একটু, সেটা তো করতেই হয়, মানে সেটা একটু মানে তোমার এই দাঁড়িয়ে তুমি ডায়েট করছো, যেটা আমরা একদম মানে আমরাও মানি না, তো সেই জায়গাটা একটুখানি বলো। ডায়েটের বিষয়টা হলো, ডায়েট ইজ সামথিং মানে আমি পারি না, মানে ঠিক আছে, কিন্তু অনেক কষ্টে যা হয় আর কি, টিভিতে মানে স্ক্রিনে কাজ করতে গেলে তো অনেক বিষয়ে খুব কনসিয়াস হতে হয়, কিন্তু ওই আর কি চেষ্টা করি যতটা ডায়েট করার। কারণ আমি হলাম একটা প্রচন্ড, ইফ ইউ আস্ক মি আমি কি খেতে ভালোবাসি, আমি তোমায় বলবো সব কিছু, এতটাই। এবার আমি এই অ্যানসারটা আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম দর্শকদের জন্য, এই অ্যানসারটা কিন্তু দিচ্ছে একটি 17 ইয়ার্স 16 or 17 years old girl, সো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের মানে খুব অ্যাটেনশন দিয়ে অ্যানসারটা শুনতে হবে। তো বলো। তো ওটাই মানে আমি তো প্রচন্ড, এবার আমি খুব বাঙালি খাবার খেতে ভালোবাসি, লাইক এনিথিং বাঙালি, আর আমি খুব ভাত মাছ মাংস যদি আমায় দাও আমি বোধহয় খুব পছন্দ করে সেটা খাবো, এইসবই খেতে ভালোবাসি। কিন্তু যা হয় এইসব খাওয়াটা খুবই ভালো, কিন্তু কোথাও গিয়ে সেটা ভালো নয়, তো ওখানেই আর কি ওগুলোই খুব কষ্ট হয় আমার মাঝে মাঝে, বিকজ আমি খুব ভাত খেতে ভালোবাসি, এটা হয়েছে একটা খুব বড় সমস্যা, মানে তাই জন্যই আর কি। এখন চেষ্টা করি যতটা পারি, ডায়েট করি, জিম করি, এইভাবেই চলি। ওই একটা কথা বলো, তুমি যেহেতু অনেকটাই ছোট, এবার তোমার কাছে ডায়েটটা গেল, নেক্সট আসবো ফ্যাশনটা নিয়ে। তুমি সব কিছুতে কমফোর্টেবল, আমি তোমাকে লক্ষ্য করেছি, তোমার শাড়ির কখনো শুট ছিল, তুমি ওয়েস্টার্নে থাকো, তো আমাদের মানে তোমার থেকেও বা যারা বড় বা আমাদের এজে ধরো বা তোমার এজেও, এই ফ্যাশনটা নিয়ে একটা গলত কনসেপ্ট আছে, মানে মানুষ
ফ্যাশন ওয়ার্ডটা তো ইউজ করি, কিন্তু Yeah. জানি না ফ্যাশন কি। একদমই। তো মানে এই কনসেপ্টটাও যদি একটু হ্যাঁ, আমি মনে করি যে ফ্যাশন ইজ মানে ফ্যাশনকে যারা ফ্যাশনের কোনো ওভাবে ডেফিনিশন হয় না, যেটাতে আমি কমফোর্টেবল, যেটাতে আমি মনে করি যে আমি নিজেকে ক্যারি করতে পারবো, সেটাই আমার স্টাইল, সেটাই আমার ফ্যাশন। যদি সেটাতে আমি অ্যাজ লং অ্যাজ আই বিলিভ আই এম কমফোর্টেবল, ততক্ষণ অন্য কারোর কমেন্ট বা অন্য কারোর কিছুটা ম্যাটার করার কথা নয়। বিকজ যেরকম তুমি বললে, আমি যেরকম সব কিছু পড়তে ভালোবাসি, আমি জানি না আমি কতটা মানায় কি মানায় না, বাট আমি অতটা কে জাজ করছে আমায় কি করছে না আমি খুব একটা কেয়ার করি না। মানে আমি যতক্ষণ পড়তে ভালোবাসি সেটা আমি পরবো। যদি আমি কুর্তিতে কমফোর্টেবল হই আমি কুর্তি পরবো, যদি আমি একটা মিনি স্কার্টে কমফোর্টেবল হই আমি সেটা পরবো, যদি আমি শাড়িতে কমফোর্টেবল হই আমি সেটা পরবো। আমার কমফোর্টটা নিয়ে আমার লোক মানে কথা বলার, বাকিটা তাদের ব্যাপার। বাকিটা দরকার নেই, হ্যাঁ। বাকিটা যেরকম যে বলছেন। আচ্ছা, একটা কথা বলো, অনেক তোমার এজের বা তোমার থেকেও ছোট অনেক মানে আর কি বাচ্চারা রয়েছে যারা হয়তো মানে বেসিক্যালি ট্যালেন্টেড, কিন্তু প্যারেন্টসদের বলে আমার মনে হয় কোনো একটা সময় তুমিও হয়তো ফেস করেছো কি বা হয়তো করোনি, প্যারেন্টসদের মধ্যে একটা কোথাও টেনশন থাকে যে পড়াশুনো, এই মানে এটা তো একটা মানে হিউজ টাইমের ব্যাপার, এরকম নয় যে একটু টাইমের মধ্যে জিনিসটা হয়ে গেল। তো যদি একটুখানি প্যারেন্টসদের জন্য কিছু বলো যে তুমি কি করে ম্যানেজটা করো। না, আই থিঙ্ক প্যারেন্টসদের একটা খুব বড় ভূমিকা থাকে। সব ভূমিকাই তো শুধু বাচ্চাদের হয় না, পড়াশোনা করো, নাচ করো, গান করো, হ্যান করো, ত্যান করো, তা তো হয় না। প্যারেন্টসদেরও একটা খুব বড় ভূমিকা থাকে। আই থিঙ্ক সেটা সব থেকে বড় ভূমিকা যেটা টু ফাইন্ড আউট অর টু মেক আউট যে কোনটা সে করতে ভালোবাসে বা কোনটা সে করতে পছন্দ করে। তো আমার মনে হয় যে সেই জিনিসটাকে নিয়ে যদি তাকে এনকারেজ করা হয় বা তাকে আগ্রহী করা, তাহলে মনে হয় সেটা তার ফিউচারের জন্য খুব ভালো হবে। আর যদি তুমি আমার কথা জিজ্ঞেস করো, তাহলে আমার মা তো ডেফিনেটলি শি ইজ অলওয়েজ ভেরি সাপোর্টিং, বাট ওটা বাদ দিয়ে ইফ আই সে দেয়ার আর অবভিয়াসলি আমার রিলেটিভস, আমার কাছের মানুষ, আমার ধরো ব্লাড রিলেটিভস, এরাই আমি কতবার জিজ্ঞেস করেছে যে ঠিক আছে অভিনয় তো হচ্ছে, তা ফিউচারের জন্য কি ভেবেছো? ফিউচারের জন্য অভিনয়টাই করতে চাই না। না, আমি বলছি স্টেবিলিটির জন্য, আমি বলছি ফিউচার না, আমি ওটাই করতে চাই, এটাই আমার স্টেবিলিটি, এটাই ভেবেছি আমি। তো তখন তারা আর কি চোখ মুখ বড় হয়ে যায় যে কি এটার মানে কি, চাকরি বাকরি করবে না, এখানে যাবে না একটা। বিকজ যা হয় আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা অনেক ভুল ধারণা থাকে, অনেকের অনেক বিষয় অনেক ভুল ধারণা থাকে। যেরকম সব থেকে আমি মনে করি এটা হাইলাইটেড একটা ব্যাপার, যেটা হলো যে স্টেবিলিটি অফ ইনকাম। আজকে একটা মেগা সিরিয়াল চলছে, সেটা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি কবে একটা প্রজেক্ট পাবো এটা তো আমি জানি না, এটার জন্য একটা আমাকে তো এখানে একটা আনসার্টেনিটি এসে যাচ্ছে। তো সেটার জন্য বড়রা বলে যে এই কাজের কোনো মানে হয় না, কোনো স্টেবিলিটি নেই, কিন্তু বিষয়টা তো সেরকম নেই, এটা একটা পুরোটাই আলাদা একটা ফিল্ড আমি মনে করি। তো যাই হোক, তো সেটা অনেকেই ধারণাটা হয় যে শুটিং আবার মানে অ্যাক্টিং আবার অভিনয়ের সাইড কিছু হতে পারে না, তোমার সেকেন্ড তুমি প্যাশনে কিছু করছো বা তোমার হবিতে করছো হতে পারে, বাট প্রফেশন মানে এটাতে একটা অনেকের আপত্তি। সেটা আমি মনে করি যে আবার যেটা বললাম, যেটাতে যেই সেই মানুষটা করছে, আমি মনে করি যতক্ষণ না সে সেটাতে কমফোর্টেবল হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, মোটামুটি ইন্টারভিউ একদম শেষের দিকে এসেছি, একটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে যে যে ক্যারেক্টারটা তুমি প্লে করছো দেশের মাটিতে, একটু তো নেগেটিভ আছে, নেগেটিভ শেড আছে। তো পাবলিক রিঅ্যাকশন কি থাকে, মানে এরকম কিছু ঘটেছে রিসেন্টলি কিছু মজার বিষয়? পাবলিক রিঅ্যাকশন বলতে মানে যা বলে আর কি, পাকা মেয়ে, হ্যানা ত্যানা, একটু বেশি পেকে গেছে, যা হচ্ছে যা হয় আর কি সেসব বলছে। বাট আগে মানে যখন একটা নেগেটিভ কিছু বা এরকম একটা হালকা শেডি কিছু ইউ আর ডুইং, সেটার সাথে বা এই নেগেটিভটা তার একটা ছোট্ট জিনিস বলি, ওরকম কুটকাচালি করা বা কারোর পেছনে লাগা ওরকম নেগেটিভ নয়। মেয়েটার বড় হওয়া বা তার আইডিওলজি বা তার গ্রোয়িং আপটাই এমন যে সে সামহাও ওই লাইফটার সঙ্গে নিজেকে মানাতে পারে না। বাট তার মানে যে সে একদম মানুষ হিসেবে খারাপ সেটা কিন্তু নয়, সামহাও ওই মানুষগুলোকে পছন্দ করে না। হ্যাঁ, সেই দিক থেকে হয়তো স্নবিশ আছে যে কলকাতার লাইফস্টাইল, একটু পশ লাইফস্টাইল পছন্দ করে, বাট বাস ওইটুকুই তার মানে, সেটা আর কি, কিন্তু সেটুকুই। কিন্তু তাও অবভিয়াসলি কিছু পোর্শন আছে যেখানে নোয়ার সাথে মানে যে
লিড ক্যারেক্টার, তার সাথে ওরকম অনেক পোর্শন আছে যেখানে আমি মিসবিহেভ মানে খুব খারাপ ভাবে কথা বলেছি। তো সেই সব শুনে ডেফিনেটলি লোকজন তো বলেইছে যে একটু বেশি বদমাইশিটা হয়ে যাচ্ছে। তো এগুলো শুনে ভালো লাগে, এই একটাই কথা, খুবই ভালো লাগে যখন বলে, কারণ আমি তো সেটাই করছি, মানে ওটাই তো তোমার সাকসেস, জাস্টিস টু মাই ক্যারেক্টার। আচ্ছা, এর আগে তুমি অন্দরমহলে জুজুর ক্যারেক্টারটা প্লে করেছিলে, তো ওখানে তুমি তোমার দাদার ক্যারেক্টারটা প্লে করেছিলেন সন্তু মুখোপাধ্যায়। অনেক প্রবীণ অভিনেতা এবং মানে ওনাদের সম্বন্ধে কিছু বলার তো কোনো জায়গা থাকে না, কিন্তু তুমি একটু যদি, উনি নেই আজকে, একটু যদি অভিজ্ঞতা শেয়ার করো। আমার এখনই তুমি মানে সন্তু অঙ্কেলের নাম বললে আর আমার গায়ে গুজবাম্পস দিলে, এরকম একটা ব্যাপার। তো অন্দরমহলটা আর একটা আমার লাইফের একটা বিশাল বড় মাইলস্টোন, কারণ এখনো মানে এরকম হয়ে গেছে যে আমি দেশের মাটিতে শুট করছি, খড়কুটোতে শুট করছি, খড়কুটোর ডিরেক্টর স্নেহাটা বলছে জুজু বাড়িতে যান, জুজু আর দিকে যান, বিকজ স্নেহাটাই অন্দরমহল ডিরেক্ট করেছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু এইখানে ব্যাপারটা হয়ে গেছে টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সবাই জুজু ডায়লগটা পড়ে, কিন্তু আমি কিন্তু এখানে ডিউটি করছি, ভাবি কিন্তু খড়কুটোর আমার নাম্বার সেভ করেছিলাম জুজু, অনেকের মনে থেকে এটা একটা ব্যাপার, মানে এখানে মানে মানে জুজু ডিউটি প্লে করছে, কিন্তু ব্যাপারটা এতটাই না জুজু, বিকজ এতটাই একটা মানুষের কাছে প্রিয় চরিত্র ছিল ওটা। তো অন্দরমহলের আর্টিস্টরা বা ইউনিটটা এত অসাধারণ ছিল যে আমার মানে এভরি ডে ইন দ্যাট ইউনিট আই মিস এভরিওয়ান। অ্যান্ড যেহেতু সন্তু অঙ্কেলের ব্যাপারটা খুব স্পেশাল জায়গায় চলে গেছে, বিকজ উই লস্ট হিম লাস্ট ইয়ার। তো সেখান থেকে দেখতে গেলে সত্যি কথা বলতে was a very jolly person, মানে ওনার সঙ্গে আমার প্রচুর সিনস ছিল, অনেক সিন করেছি ওনার সাথে। যখনই সিন করতাম অবভিয়াসলি মানে আর কি মারা মজা করা এসব তো থাকতোই, তার থেকে বড় কথা উনি যেহেতু অবভিয়াসলি মানে এটাতে কোনো নতুন করে বলার কোনো কথাই নয় হাউ সিনিয়র হি ইজ, কিন্তু প্রত্যেক সময় যখন আমি কোনো ডায়লগ বলছি, বা আমি এরকমও অনেক সিনিয়র অ্যাক্টরসদের দেখেছি যারা নিজের ডায়লগটা বলে চলে গেল, বা তারা হয়তো দেখবে না যে তাদের থেকে যারা জুনিয়র তারা কিরকম, আপনি কামসে মতলব, বাট আই সিন হিম যখন আমি ডায়লগ বলতাম, আমার ধরো কত স্ক্যানিং এর প্রবলেম হলো বা সামহাও আমি ডায়লগটা কনস্ট্রাক্ট করতে পারছি না, আমাকে কিন্তু বলে দিত তুই এভাবে বল, আমায় অ্যাক্ট করে দেখাতো। তো এরকম একটা অদ্ভুত মানে আমাদের সম্পর্ক হয়ে গেছিল, মানে সত্যি কাইন্ড অফ আমার দাদু ভাই হয়ে গেছিল আর কি। হ্যাঁ, অন্দরমহলে তো তোমার মানে জুজুর ক্যারেক্টারটা কিন্তু বেসিক্যালি অনেকগুলো শেড ছিল, কখনো জুজু প্রথম দিকে একটু মেনে নিতে পারছে না, দেন মানে অনেক দিনের যদিও তাও যদি একটুখানি মানে বলো। অনেকদিন কি তুমি আমাকে এটা 10 বছর পর জিজ্ঞেস করলে আমি তোমায় ইকুয়াল এন্থুনি, হ্যাঁ কি মানে এটা যেমন একটা নেগেটিভ বা একটু অন্যরকম দেখাচ্ছে, ওটা কিন্তু অনেকগুলো শেড। এবার অন্দরমহলের জুজুর যে চরিত্রটা, জুজুর চরিত্রটা মানে আমি মনে করি না যে নেগেটিভ ছিল, আমি মনে করি যে ওটা প্রচন্ড একজন জাস্টিফাইড একটা ক্যারেক্টার ছিল। তো ওর যে বক্তব্য বা ওর যে দাবি বা ও যে মিসবিহেভ করতো কখনো কখনো, সেটা অত্যন্ত ওর দিক থেকে সে ঠিক থাকতো, কারণ মেয়েটা ছোট থেকে তার মাকে পায়নি, তার বাবাকে পায়নি, তারা সবসময় সেপারেটেড থেকেছে। সে তার বলতে গেলে তার যা হয় একটা টিনেজার যখন সে ছোট থাকে, মানে বেসিক্যালি যখন সে ছোট থাকে তখন তার কত ইচ্ছা হয়, ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। তো সেরকম জুজু এমন একটা মেয়ে যে সেই ফ্যামিলির টেস্টটাই কোনোদিন পায়নি, তো সেইটার কিছুটা একটা খুব দুঃখের জায়গা ছিল ওর কাছে। তো সেই অভিমান থেকে সেই রাগ থেকে ও হয়তো অনেক কথা বলতো, কিন্তু সেই জায়গাটার জন্য ওর যে মানে যেটার জন্য মানে একটা টাইম হতো যে আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব ট্রোল হয়েছি আমার সংলাপের জন্য, কিন্তু সেই সংলাপগুলো কিন্তু মানে যেটা আমরা আমাদের কাছে ম্যাচিওরের ডেফিনেশনটা পাকা, এটা একটা খুব বড় সমস্যা। আর যদি কোনো 15-16 বছরের মেয়ে যদি কোনো ন্যায্য কথা বলে, হয়তো সেটা কোনো অ্যাডাল্টের কথাকে চাপিয়ে দিতে পারে, তখন বোঝা যাচ্ছে সে একটা পাকা মেয়ে, এটা আমাদের ধারণা। জুজুর চরিত্রটা কিন্তু সে কখনোই মানে ওরকম কোনো নেগেটিভ কথা বলতো না, সে অত্যন্ত ন্যায্য কথা বলতো। মানে তার বাবা কিছু ভুল করছে সেটা বাবাকে বলছে, তার দাদু কিছু ভুল করছে তার দাদুকে বলছে, ও কোনোদিনও বেসিক্যালি ওর খুব একটা মানে খুব প্র্যাকটিক্যালিটিতে বিশ্বাস করতো বলে
ওটাতেই ওটাই প্রিন্সিপাল ছিল যে যা হয়ে যাক, যেটা আমি ঠিক মনে করি, যেটা ঠিক আমি সেটাই বলবো। তো এই কিছু কিছু জিনিসের জন্য সেটা অনেকের কাছে মনে হতো যে সেটা পেকে গেছে, এই হয়ে গেছে, বড্ড পাকা পাকা কথা বাচ্চা মেয়েটার মুখে। কিন্তু বাচ্চা মেয়েটা যে বাচ্চা আর নেই, তার যে অনেকগুলো ধাপ গেছে, সেটাও একটা আমরা অত বোঝার সবার থাকে না। বাট যাই হোক, আমি 10টা নেগেটিভিটি তো থাকবেই, আমি বাকি যে 90% লাভ বা যাই পেয়েছি সেটা তো এই যে বললাম, এই এখনো যখন আমার জুজু বলে কেউ বলে বা সামথিং, সেটা আমার জন্য খুব স্পেশাল একটা ব্যাপার। এখনো যখন সেটা রাস্তাঘাটেও ইনফ্যাক্ট জুজু বলে এখনো ছবি তোলে বা কথা বলে অ্যাপ্রিশিয়েট করে। আর একটা মজার ব্যাপার, এখন আমাদের টেলিকাস্ট হচ্ছে, আবার এই টেলিকাস্ট হচ্ছে জি বাংলা 11টার সময়। তো ওটাই একদিন সন্তু অঙ্কলের সঙ্গে আমার এপিসোড দেখতে দেখতে আই গট ভেরি ইমোশনাল, থিঙ্কিং দ্যাট এটাই আমাদের কাজ। এক্স্যাক্টলি লাইক এই জায়গাটাই অ্যাকচুয়ালি কিন্তু থেকে যায়, তোমাদের এই দিকের একটা কি থাকে জানো তো, সারা জীবন এটাই একটা ব্যাপার। বাট এই জিনিসটা সারা জীবন থাকবে, থেকে যাবে। একটা কথা বলো, তুমি জাস্ট এক্ষুনি যেটা বলছিলে, আমি এটা নিয়ে আসতাম, সেটা হচ্ছে এখন এটা খুব একটা বাজে জিনিস এই কারণেই বলবো, এই ফেসবুক ট্রোল। আমি জুজু ক্যারেক্টারটা ধরেই বলছি, জুজু ক্যারেক্টারটা কিন্তু ট্রোল হয় না। যখন ট্রোল করে তখন গিয়ে কিন্তু কোনো রশ্মি ট্রোল হচ্ছে, আর নট অনলি তুমি, সবাই যারা ট্রোল হয়েছে 100 বার। এটা তুমি একটা চরিত্র তোমার পছন্দ হচ্ছে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন একটা মানুষ একটা চরিত্রকে 4টে গালাগাল দিচ্ছে, তার এটাও মাথায় রাখা উচিত যে চরিত্রটা একটা মেয়ে প্লে করছে। দিস ইজ ফিকশনাল আফটার অল, এন্ড অফ দ্য ডে দিস ইজ বিং প্লেড, দিস ইজ নট রিয়েল লাইফ। আমার এরকমও আমার অন্দরমহলে একটা পোর্শন ছিল যেখানে আমার একটা লাভ ইন্টারেস্ট হয়েছিল। তো সেই লাভ ইন্টারেস্টের সাথে আমি আর কি সামহাও আমি বাড়িতে একটু পিস পাচ্ছিলাম না, সো আই ডিসাইডেড আমি পালিয়ে যাবো। এটা একটা নিয়ে অনেক ড্রামা হয়েছিল। ওরে লোকজন আমায় লিটারালি মেসেঞ্জারে লিখছে যে পড়াশোনায় মন দাও অশ্মি, কি করছো? আমি ভাবছি কি হচ্ছে, এটা আমি কি রিপ্লাই করবো, কিছু কি করবো আমার মাথা কাজ করছে না। লোকে এত পার্সোনাল অ্যাটাক করছে, এত কিছু করছে। আসলে এটাই প্রবলেম, এখন ফেসবুক হয়ে গেছে এখন সবার কোর্টরুম। এখন হয়ে গেছে সবাই সবাইকে জাজ করার একটা বিশাল লিবার্টি পেয়েছি আমরা। আর জাজ করছো, তোমার জাজ করার ডেমোক্রেসি তুমি করতেই পারো, তোমার যাকে ইচ্ছে জাজ। বাট কোনো ইনভ্যালিড রিজনের জন্য আমি একটা চরিত্র প্লে করছি, সেটা তো আমার দায় নয়, ইটস মাই ওয়ার্ক, আই এম ডুইং ইট। সেটা নিয়ে পার্সোনাল, এটা শুধু আমি কেন, আজকে সবাই যারা যেই পাবলিক ফিগারসরা ট্রোল হয় বা যাই হয়, এন্ড অফ দ্য ডে কিন্তু পার্সোনাল অ্যাটাকটাই হয়। আলটিমেটলি কেউ আর তার চরিত্র নিয়ে কথা বলবে না, চলে যাবে তার পার্সোনাল লাইফ নিয়ে, তার কটা পাস্ট রিলেশনশিপ ছিল, সে কি করেছে না করেছে, এইসব নিয়ে কথা বলতে শুরু করে দেবে। তো আমার মনে হয় কিন্তু প্রবলেমটা কি জানো তো, প্রবলেম না মজার ব্যাপার বলবো কিনা জানি না, এরাই কিন্তু সেই মানুষগুলো হবে যারা সবার আগে তোমার কাছে সেলফির জন্য একদম একদম। এবার বিকজ দে নো যে অবভিয়াসলি এখন আমি সব কটা তো কেউ তুলে, তো ওরাও জানে যে এন্ড অফ দ্য ডে ওদের কমেন্ট ওরা করবে, ডিলিট করে ফর মেন্টাল পিস, আলটিমেটলি তো কিছু হবে না। তো এটার জন্য একটা ইউজার নেমের পেছনে বসে একটা মানুষকে ওরা ভাবে যে ইটস ভেরি ইজি টু হিট, কিন্তু কেউ এটা ভাবে না যে কোথাও না কোথাও গিয়ে, যতই আমি ভাবি ট্রোলস ডোন্ট ম্যাটার, যেই মানুষটা ট্রোল হচ্ছে বা যেই নেগেটিভ কমেন্টস গুলো আসছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু খুব মেন্টাল পিসটাকে প্রচন্ড হ্যাম্পার করে। আমি মনে করি সবাই করে, আমারও করে। এখনো যে ট্রোলস ইন দ্য সেন্স নেগেটিভ কমেন্টস যে আসে না তা না, এখন কোনো ছবি পোস্ট করলাম তো আগে খুলে বসে থাকি, আচ্ছা ডিলিট, আচ্ছা ডিলিট, এটাও তো কাইন্ড অফ খুব খারাপ একটা জায়গায়। এটাই আর কি। দর্শকদের কিছু বলতে চাও? দর্শকদের এটাই বলবো যে খড়কুটো দেখো, দেশের মাটিতে আমায় ডিম্পি হিসেবে দেখো, আর অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ পাওয়া যেন আমি অনেক বড় কাজ করতে পারি। আর হ্যাঁ, আমরা এখন সবাই খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বাট যাই হোক 2020 থেকে আশা করি 2021টা আমাদের ভালো যাবে। অনেক পজিটিভিটি, অনেক হোপস আছে এই বছরটা নিয়ে। তোমাদেরও আশা করি বছরটা খুব ভালো যাবে। আর হ্যাঁ, সঙ্গে খুব ভালো যাবে। ছোট্ট একটি মিষ্টি মেয়ে
স্কুল করছে, টিউশন করছে, আরো নিশ্চয়ই কিছু অ্যাক্টিভিটিস ওর আছে। আই থিঙ্ক তুমি ডান্সও ডান্সটা আইসিসির জন্য একটু রিজিউ হয়ে গেছে, বাট আমি ডান্স ডান্স করছে, ইন্ডাস্ট্রিতে আছে, এবং শুধু ইন্ডাস্ট্রিতে নেই, ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রকম পজিশনে আছে, দারুণ দারুণ চরিত্র করছে, এক একটি চরিত্রতে মানে একসাথে হয়তো দুটো তিনটে রকম ছায়া পড়ছে। সো অবভিয়াসলি শি ইজ ভেরি ট্যালেন্টেড, এবং সেটা বলার মতন মানে আমরা কেউই নেই, ও নিজেও জানে ও কতটা ট্যালেন্টেড, তা নাহলে এই জায়গাটায় আসতেই পারতো না। সো ওর কথা ধরে আমি ওটাই বলবো, খড়কুটো দেখুন, দেশের মাটি দেখুন, অ্যান্ড ওকে সত্যি অনেক অনেক ভালোবাসুন। আজকে দিনের জন্য আড্ডা এখানেই শেষ, আবার আরেকদিন ফিরবো নিশ্চয়ই রশ্মিকে নিয়ে আরো অনেক গল্প নিয়ে। আপাতত জন্য শুভরাত্রি।